গঙ্গার কলাপোলের দিকে নজর রাখতে হবে এবার, কারণ সেখানে ফিল্মি কায়দায় ডাকাতি, পরপর বাড়িতে গান পয়েন্টে লুটপাট, 2 থেকে 3টি বাইকে চড়ে হানা 8 ডাকাতের, মুখ ঢেকে বাড়িতে ঢুকে বেপরোয়া ডাকাতি, আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে হাত পা বেঁধে ফেলা হয় বাসিন্দাদের, নড়াচড়া যাতে করতে না পারেন সেই জন্য বাড়ির পুরুষদের হাতে ধরিয়ে দেওয়া হয় বোমাও, চিৎকার করতে গেলে মহিলাদের একটি ঘরেও আটকে দেয় ডাকাত দল। 7-8 জন এসেছে, এবার আমাকে ধরেছে, ধরার পরে পিস্তল দেখিয়েছে। এবার আমি হাত ছিনিয়ে ঘরে গেছি, গিয়ে আমার বড় যাকে দিদি বলে বিশাল জোরে ডাক দিয়েছি, আমার বড় যা নেমে আসে, বড় যা নেমে এসছে, এবার 2 জনকে ধরে পিস্তল দাটা দেখিয়েছে, দেখিয়ে আমাদের এই ঘরে খাটে বসিয়ে দিয়েছে। করে এবার হাতে সোনার আসতো, কানের মানে ছিল, খুলে নিয়েছে, আর বলছে দে চাবি দে, নাহলে যা পিস্তল দিয়েছে মেরে দেবো। এবার সঙ্গে সঙ্গে চাবি দিয়ে দিয়েছি, আলমারি খুলে দিয়েছি, সব বের করে নিয়ে গেল, উপরে গেল খানিক, নিচে করলো, মুখে বাঁধা, চোখ দুটো বের করা, আর সব জ্যাকেট ট্যাকেট গায়ে দেয়া, মাথায় হেলমেট কিছু না। চিনতে পেরেছি ওই যে হনুমান টুপি চিনতে পারি। আমি কাজের থেকে ঘরে আসি, এসে বাইক রেখে আমি ঘরে ঢুকেছি। ঘরে ঢোকার সঙ্গে সঙ্গে আমাকে এরকম দা নিয়ে ধরে বলছে চেঁচামেচি করবি না। এবার যখনই আমি দাটা ধরলাম, একজন এসে মেশিন আমার পেটের মধ্যে ঠেকালো, আর একজন বোম নিয়ে আসলো, একটা বোম এনে দিল, আর একজন এরকম দায়ের উল্টো পিঠ দিয়ে আমার এখানে বাড়ি মারলো। বাড়ি মারছে, চেঁচালেই তোকে কপিয়ে দেবো। আমার বাড়ি থেকে 2-2.5 হাজার টাকা মতন ছিল, ওগুলো নিয়েছে, আর সোনা দানা নিয়েছে, ফোন নিয়েছে। চিনতে পেরেছেন কি অবস্থায় ছিল? সবাই ওই টুপি পরা ছিল, আর সঙ্গে আবার রুমালও বাঁধা ছিল। মুখের দিকে তাকাতে দিচ্ছে না, তাকাতে গেলেই ওই দায়ের উল্টো পিঠ দিয়ে বাড়ি মারছে। প্রথমে যখন আমি বাড়ি ঢুকি, গেটটা খুলে যখন ঢুকি, তো তখন দেখি মা চোখ ছলছল করছে, সুতরাং আমি বুঝে গেছি মাস্ক পরা। আমাকে চুপচাপ বললো আন্দার আজা, আমি গেলাম, হাতে বোম দিল, হাতে বোম দিয়ে বসে আমার সাথে টুকটাক কথা বললো, ঠিক আছে, কথা বললো, হিন্দি বাংলা দুটোই। তো সুতরাং মা বলে সম্বোধনও করেছে, মহিলাদের খারাপ কিছু ব্যবহার করেনি, প্রাণ হুমকি দিয়েছে, সব থেকে বড় কথা প্রাণে মারার। হ্যাঁ, যদি পুলিশকে জানানো হয় সে সূত্রে মানে বাড়িতে যে কোনো সময় বোম মেরে দিতে পারে, এই ধরনের হুমকি দিয়েছে। হ্যাঁ, হুমকি দিয়েছে। গোটা ঘটনায় ফিল্মি কায়দায় এই ডাকাতির ছক এবং দেগঙ্গার কলাপোলের এই ঘটনার পর যখন এক মহিলা লুটপাটের সময় অসুস্থ হয়ে পড়েন, তখন ডাকাত দল তাকে জল খাওয়ায়। প্রথমে আমাকে বলেছে খুলে তুমি বের করে দাও, তা আমি বের করে দিতে গিয়ে আমার শ্বাসের টান উঠে যায়, তখন আমাকে জল দেয়, আমি জল খাই। আর জল দেয় কারা? ওই লোকটাই দিয়েছে যারা ডাকাতি করতে এসেছিল। তা বলছে, আমি বলছি আপনি খুঁজে নিন, আমার শরীরটা খারাপ লাগছে। আমাকে বলছে তাহলে এখানে বসেন। পরবর্তী খবরের দিকে নজর রাখি। হারোয়ায় পরাজিত বিজেপি প্রার্থীর জমিতে দুষ্কৃতী হামলার অভিযোগ। শনিবারে বেরোয় বিধানসভা উপনির্বাচনের ফল। তৃণমূল প্রার্থীর কাছে পরাজিত হন বিজেপির প্রার্থী বিমল দাস, আর তার অভিযোগ শনিবার রাতেই তার বাড়ি লাগোয়া জমিতে হামলা চালায় দুষ্কৃতীরা। হারোয়ায় পরাজিত বিজেপি প্রার্থীর জমিতে দুষ্কৃতী হামলার অভিযোগ। জিয়াউল আলম প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। জিয়াউল, ঘটনা কোনো বিচ্ছিন্ন ঘটনা বলে ধরবো, নাকি উপনির্বাচনের ফলাফলের পর কেউ বা কারা এই হামলা চালিয়েছে ইন্টেনশনালি? একদম দেখো, বিজেপি প্রার্থী অর্থাৎ হারোয়া উপনির্বাচনে বিজেপি প্রার্থী বিমল দাসের স্পষ্ট অভিযোগ যে তিনি যখন এই গতকাল নির্বাচনে হয়েছেন তিনি পরাজিত স্বীকার করেছেন, পরাজয় প্রায় 1 লক্ষের বেশি ভোটে তিনি হেরেছেন। কিন্তু তারপর থেকে দেখা যায় তার যে চাষের জমি বা তার বাড়িতে গিয়ে হামলা করছেন, কারা করছেন? শাসক দলের গুন্ডা বাহিনী। অর্থাৎ তার প্রায় বাড়ি লাগোয়া একটি বাগান রয়েছে, প্রায় 4 বিঘা জমি, সেখানে প্রায় 50টির মতো আম, সেগুন, শাল, বিভিন্ন রকমের গাছ ছিল। সেই গাছ দুষ্কৃতীরা একেবারে গোড়া থেকে কেটে দেয় এবং তার যে শ্যালো মেশিন অর্থাৎ চাষের জমিতে জল দেওয়ার জন্য যে শ্যালো মেশিন এবং যে ট্রাক্টর ব্যবহার করা হতো সেগুলো কিন্তু ভেঙে দেয়। এবং তার স্পষ্ট অভিযোগ যে যখনই তিনি পরাজয় স্বীকার করেন তখনই ফিরছিলেন, সেই সময় তাকে বিভিন্ন রকম ভাবে কটূক্তি করা হচ্ছিল এবং রাতে দেখে নেওয়ার একটা হুমকি দেওয়া হচ্ছিল। এবং তার ফলে রাতে যখন তিনি সকালে আজকে দেখেন যে রাতের অন্ধকারে কে বা কারা, অর্থাৎ তার স্পষ্ট দাবি তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই এই হামলা করেছে এবং সেখানে প্রায় 50টির বেশি আম, সেগুন, শাল সহ
একাধিক গাছ কেটেছেন এবং একাধিক জমিতে নষ্ট যে সমস্ত শ্যালো মেশিন বা একেবারে ট্রাক্টর সেগুলো নষ্ট করেছে। কিন্তু শাসক দলের পক্ষ থেকে সমস্ত অভিযোগ অস্বীকার করা হচ্ছেন যে শাসক দল দুর্নীতি, শাসক দল এই ধরনের দুষ্কৃতিমূলক কাজকর্মকে বিশ্বাস করে না, ফলে নিজেরাই নষ্ট করে শাসক দলকে দোষারোপ করছে। ফলে জানি ইতিমধ্যেই রাজনৈতিক ভাবে একটা উত্তপ্ত পরিবেশ তৈরি হচ্ছে। ফল প্রকাশের পরই হেন হামলা কেন, কারা ঘটালো, অবশ্যই আমাদের নজর থাকবে। জিয়াউল, সঙ্গে থাকো। দেখা যাচ্ছে যে আমার যে আমবাগান ছিল 5 বিঘে জমি, তার মধ্যে 4 বিঘে জমির আমবাগান আম গাছ পুরো কেটে দেওয়া হয়েছে। এ থেকে বোঝা যায় যে তৃণমূল মানে গোটা রাজ্য জুড়ে কিভাবে সন্ত্রাস চালায়। এই সন্ত্রাসের প্রতিবাদ এবং ধিক্কার জানাই। যেভাবে আম গাছ মানে যে এগুলো কেটেছে, একদম গোড়া থেকে কেটে দিয়েছে এবং আমার চাষের যে শ্যালো মেশিন ছিল সেটাকে ভাঙচুর করেছে, ট্র্যাক্টর ভাঙচুর করেছে এবং এই সন্ত্রাস এখানকার স্থানীয় তৃণমূল নেতারাই করেছে। পরাজিত বিজেপি প্রার্থী বিমল দাস যে কথাটা বলছে তার কোনো গুরুত্বই নেই। তার গাছ কে বা কারা কেটেছে সে তার থানায় অভিযোগ করুক। আর তৃণমূল কখনো এরা নোংরা রাজনীতি করে না, মানে ভিত্তিহীন কথার কোনো মূল্যই নেই। তারা তাদের গোষ্ঠীদ্বন্দ্বকে ঢাকার জন্যে তৃণমূলের নামে একটা মিথ্যা আরোপ করা হচ্ছে। এই জয়টাকে তারা স্পোর্টিংলি মেনে নিতে পারছে না, তাই তারা এরা একটা দোষ চাপিয়ে তৃণমূলকে কালিমালিপ্ত করছে। তৃণমূল কোনো অংশেই এর মধ্যে জড়িত না, তৃণমূলের কর্মীরা এর সঙ্গে জড়িত নয়। আর এদিকে দেখুন উত্তর 24 পরগনার দত্তপুকুরে কি অবস্থা। দত্তপুকুরের খিলকাপুরে তৃণমূল বনাম তৃণমূল, পঞ্চায়েত প্রধান বনাম পঞ্চায়েত সদস্য। প্রথমে পঞ্চায়েত প্রধানের ভাইপোর বিরুদ্ধে মাকে কটূক্তি করার অভিযোগ তোলেন পঞ্চায়েত সদস্য আলিমুদ্দিন মণ্ডল। অভিযোগ থানায় জানান এবং জানানো হয় যে অভিযোগ জানাতে গেলে দলবল নিয়ে এসে চড়াও হন পঞ্চায়েত প্রধান। কথা বলবো আমাদের প্রতিনিধি জিয়াউল আলম রয়েছেন সঙ্গে। জিয়াউল, যখন তৃণমূল নেতৃত্ব 2026কে টার্গেট করে উত্তর 24 পরগনা কেন গোটা রাজ্যে জেলা ভিত্তিক তাদের সংগঠনকে মজবুত করার চেষ্টা করছে, তখন পঞ্চায়েত প্রধান বনাম পঞ্চায়েত সদস্য, এই কোন দল সামনে? এটা তো যথেষ্ট অস্বস্তির। দেখো, একেবারে অস্বস্তি অবশ্যই, তার কারণ বারংবার আমরা দেখেছি এই জেলা উত্তর 24 পরগনা বিভিন্ন জায়গায় শাসক দলের হাতে, শাসক দল অর্থাৎ তৃণমূলের পক্ষে আরেক তৃণমূল হামলা হচ্ছে। একাধিক বিধায়ক হামলা শিকার হয়েছেন, অর্থাৎ সন্দেশখালী মিনাখার বিধায়কদের হামলা করেছেন দলেরই আর একটা অংশ। ফলে বারবার দলনেত্রী এবং অন্যদিকে সুপ্রিমো তারা কিন্তু বারবার বলছেন এই দ্বন্দ্ব কোন রকম ভাবে করা যাবে না, কিন্তু কে শোনে কার কথা। এবং ঠিক তেমনই একেবারে বারাসাত দত্তপুকুর খিলকাপুর গ্রাম পঞ্চায়েতের সেখানে দেখা যাচ্ছে পঞ্চায়েত সদস্য এবং পঞ্চায়েত প্রধানের মধ্যে দ্বন্দ্ব। কেন দ্বন্দ্ব হচ্ছে একেবারে সামান্য একটি, অর্থাৎ এলাকা দখল কে রাখবে, এলাকা তোলাবাজি কে করবে, অর্থাৎ এলাকায় যে সিন্ডিকেট রাজ তার পাওয়ার কে রাখবে, তা নিয়েই মূলত দীর্ঘ কয়েকদিন ধরে একটা অশান্ত ছিল। গতকাল সকালে দেখা যায় যে সেখানে এক পঞ্চায়েত সদস্যর মা যখন পুকুরে যায় কোনো এক কাজ করে, তখন কটূক্তি করে পঞ্চায়েত প্রধানের ভাইপো এবং তা নিয়েই গন্ডগোল। এবং তখনই পঞ্চায়েত প্রধান এবং তার ভাই কি বলছেন একবার শুনবো। মা এই আমাদের এই পুকুর আছে, বাসি খাবার টাবার ছিল, ফেলতে গেলে রাজু গাজী বলে প্রধানেরই ভাইপো, সেই ছেলেটা মাকে টোন করলে মা আবার কি করে আমার বউকে ডাকে, বউ এসে ওকে দু চার কথা বললে ও গালিগালাজ করে। তারপর আমি গাড়ি নিয়ে মাকে, বউকে, মেয়েকে নিয়ে আমি থানায় চলে গেছি, গিয়ে ওর নামে এফআইআর করতে গেছি। আমি চলে যাওয়ার পরে ওরই কাকা আরিফ গাজী প্রধান কিছু ছেলেপেলেকে নিয়ে এসে খুব গালাগালি মন্দ করেছে। পঞ্চায়েতে ব্যবস্থা হোক, আমি তো দলকে জানাবো। সদস্য আছে আলিউদ্দিন নামে, ওনার বাড়ির সামনে দিয়ে আমার ভাইপো সকালবেলা উঠে রাস্তায় আসছিল। এখন হঠাৎ ওরা আলিউদ্দিন গাড়িটাকে দাঁড় করাতে ওরা 4-5 জনা গিয়ে ওর প্রতি গাড়ির থেকে ফেলে দিয়ে ওকে মানে কিল ঘুষি অত্যাচার যা করার, আংটি ছিল হাতে, কপালের মধ্যে মেরেছে, কপাল ফেটে গেছে। পুরো মিথ্যে অভিযোগ, সেটাকে পুলিশকে বলা হলো। মিথ্যে অভিযোগ দিয়ে পাড়ার মধ্যে একটা সন্ত্রাস সৃষ্টি করছে, আর অ্যাকচুয়ালি আলিউদ্দিন এটা করছে সিন্ডিকেট নিয়ে। আর এদিকে ফের তাজপুর সমুদ্র সৈকতে অবৈধ নির্মাণের অভিযোগ, নির্মাণকারীদের বাধা বনকর্মীদের। আর এ নিয়ে আবারও সরব হলেন অখিলগিরি। প্রাক্তন মন্ত্রীর অভিযোগ, যেখানে নির্মাণ হচ্ছে সেই এলাকা বন দপ্তরের আওতায় নয়। অগস্টে তাজপুরে বেআইনি নির্মাণ নিয়ে বন দপ্তরের মহিলা আধিকারিকের সঙ্গে বচসায় জড়ান অখিলগিরি, আপনাদের মনে আছে নিশ্চয়ই। ফের একবার তাজপুর সমুদ্র সৈকতে অবৈধ নির্মাণের অভিযোগ। কথা বলবো, পঙ্কজ প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। পঙ্কজ,
দেখো রুমেলা, তোমাকে জানিয়ে রেখে এই যে তাজপুরের যে পূর্ব জলদা এলাকায় যেখানে বন দপ্তরের জায়গা, সেই জায়গার উপরে অবৈধ নির্মাণ করছে, দোকানের অবৈধ নির্মাণ হচ্ছে এমনটাই দাবি করছে বন দপ্তরের কর্মীরা। সেক্ষেত্রে স্থানীয় প্রশাসন, ব্লক প্রশাসন এবং এসডিও এবং যেখানে পুলিশ প্রশাসনকে জানিয়েছে বন দপ্তরের কর্মীরা, তা সত্ত্বেও কোনো বাধা তারা অতিক্রম না করে তারা অবৈধভাবে কিন্তু দোকান তৈরি করে যাচ্ছে। যেক্ষেত্রে বন দপ্তরের কর্মীরা তারা বারবার বাধা দিচ্ছে, তারা কিন্তু কোনো কথাই শুনছে না। এক্ষেত্রে মন্ত্রী অখিলগিরি, তুমি জানো যেখানে গত অগাস্টে যেখানে অখিলগিরি এই মন্তব্যে বিতর্কে জড়ায় রেঞ্জার মহিলা ম্যাডামের সঙ্গে, তার ক্ষেত্রে কিন্তু তাকে মন্ত্রিত্ব পদ খোয়াতে হয়েছে। তারপরেও আবারও সেই পুনরায় সেই আবার অবৈধ দোকান নির্মাণকে কেন্দ্র করে যথেষ্ট শোরগোল শুরু হয়েছে এই পূর্ব মেদিনীপুর জেলার তাজপুর সমুদ্র সৈকতের এই পূর্ব জলদা এলাকায়। রুমেলা, বেশ। পেট্রোলিংয়ে আমরা বেড়াখানা তাজপুরে এসেছিলাম। সেখানে এসে আমরা দেখতে পাই যে নতুন করে কিছু খুঁটি মানে অস্থায়ী নির্মাণ করার উদ্দেশ্যে আমাদের ফরেস্ট ল্যান্ডের মধ্যে আমাদের স্টাফরা দেখতে পাই। তখন আমরা ওখানে বাধা দিই। তাজপুরে দোকান বসাচ্ছে, কে বসাচ্ছে? ভেঙে নিয়েছিল, আবার নাকি বন দপ্তরের জায়গায় নাকি দখল করে দোকান বসাচ্ছে বন দপ্তরের কর্মীরা বলে ইয়ে করছে। মিথ্যা কথা বলছি। ওটা বন দপ্তরে না, সমুদ্রের ধারে যেখানে পাথর পড়ছে, হ্যাঁ, তারা কোনটা সেই জায়গাটা করছে, ওটা বন দপ্তরের জায়গা না। অগস্ট মাসে এর আগেও একবার এই নিয়ে বিতর্কে জড়ান অখিলগিরি। তাকে খোয়াতে হয় পদ এবং বনকর্মী এক বন দপ্তরের আধিকারিক, মহিলা আধিকারিকের সঙ্গে বচসায় জড়ান। সেই ছবি আরো একবার আপনাদের সামনে। আমি আপনাকে বলছিলাম যে বিট অফিসার আমি জানি ফরেস্টের কি কাজ হয়, কত বড় দুর্নীতি আমরা সব জানি। আমার জানি বিট অফিসারের বিরুদ্ধে কি আছে আমি জানি পাবলিকের, আমি কিন্তু ফাঁস করে দেবো সব বিধানসভায়। আপনি আমার আর এদিকে বিদ্যুৎ চুরিতে কাঠগড়ায় বিধায়কের আত্মীয়রা। খণ্ডঘোষের ছবি, বেনিয়মের কীর্তি ফাঁস। তাঁতিপাড়ায় হুকিং করেই দোতলা পাকা বাড়িতে বিদ্যুৎ সরবরাহ। রাস্তার ইলেকট্রিক পোল থেকে অবাধে হুকিং। শুধু দোতলা পাকি বাড়িতে হুকিং করে বিদ্যুৎ নয়, পাশের মাটির বাড়িতেও হুকিং করে বিদ্যুৎ। কবে থেকে চলছে এসব? বিদ্যুৎ চুরিতে কাঠগড়ায় বিধায়কের আত্মীয়রাই। কথা বলবো আমাদের প্রতিনিধি শরদিন্দু রয়েছেন সঙ্গে। শরদিন্দু, বেপরোয়া শ্বশুরবাড়ির লোকজন এই প্রশ্ন কিন্তু তুলছেন এলাকার বাসিন্দারা। কারণ খণ্ডঘোষের যে বিধায়ক নবীন চন্দ্র বাগ, তার শ্বশুরবাড়ি খণ্ডঘোষেরই তাঁতিপাড়া এলাকায়, এবং এখানে দুটি বাড়ি রয়েছে। একটা দুতলা পাকা বাড়ি, সেই বাড়িতে বিধায়কের দুই সম্বন্ধী থাকেন এবং পাশের মাটির বাড়িতে থাকেন তার শ্বশুর শাশুড়ি। দুটো বাড়িতেই দিনের পর দিন ধরে হুকিং করে বিদ্যুৎ চালানো হচ্ছে, বিদ্যুৎ চুরি করা হচ্ছে। সেই প্রশ্নই তাই এলাকার বাসিন্দারা তুলছেন যে কেন বিদ্যুৎ দপ্তর বা প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না এই চুরির ব্যাপারে। কারণ বিদ্যুৎ চুরি আটকাতে কড়া আইন এনেছে বিদ্যুৎ দপ্তর, তারপরেও বিধায়কের শ্বশুর বাড়িতে দুটি বাড়িতে কিভাবে এভাবে বিদ্যুৎ চুরি চলছে তা নিয়ে তারা প্রশ্ন তুলেছেন। বিধায়কের শালা তিনি আবার বেনিয়ম হচ্ছে জেনেও আবার যুক্তি সাজাচ্ছেন, এই ঘটনাও আমরা দেখতে পাচ্ছি। এরকম কতদিন ধরে চালাচ্ছেন হুকিং? বেশি না, ছিল ওটা। দুটো বাড়িতে কি মানে হুকিং করা আছে? না না, এটাই রিসেন্ট করলাম। আর ওই বড় বাড়িটা তো হুকিং করা? না, ওটা এখন কারেন্ট নিয়ে নেয় বলে এখন দিয়ে আছে কারেন্ট। ওটাই আচ্ছা, কিন্তু এইভাবে হুকিং করে আর আমি এটা ডিস্টার্ব হয়ে গেছিল। খণ্ডঘোষের তাঁতিপাড়াতে খণ্ডঘোষের বিধায়কের শ্বশুর বাড়ি, সেখানে দেখা গেল হুকিং করে বিদ্যুৎ নিয়েছে। ঠিক আছে, আমরা এগুলো এসবিসি ডিপার্টমেন্টকে বলবো, এগুলো একটু ফিল্ড ইনকোয়ারি করে ভেরিফাই করে ব্যবস্থা নেওয়ার জন্য।